উপস্থাপন করে। আর সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা কথা আছে, যদি একটা প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্যে বলা আছে ওয়ান পিকচার ইন মোর দেন 10,000 ওয়ার্ড, 1,000 মানে 1,000 কথা চেয়ে অথবা 10,000 কথা চেয়ে একটা ইফেক্টিভ স্যার ছবি হয়তো মাইকটা মিউট হয়ে গেছে, আমরা কিছু শুনতে পাচ্ছি না। কেন কার্যকরী এই কারণে সেটাকে বাস্তবে দেখা, স্যারের যে মাইকটা একটু বাস্তবে আনমিউট দেখা করতে হবে, কিছু শুনতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা। বাইরে যদি পড়াতে যান সেক্ষেত্রে কি করবেন, আজকে বৃক্ষ যেটা আছে গাছ, গাছের বিষয়ে পড়া যায়, গাছকে সবাই আমরা জানি। এখন এই প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীদেরকে আমরা সবাই শিখাতে যাই, সেই শিক্ষার ক্ষেত্রে আমরা যদি আমাদের এখানে যে ব্যবস্থাগুলো আছে, আসার সময় একটা গাছ শিক্ষার নিয়ে আসি, বুঝছেন, নিয়ে আসার পরে ক্লাসরুমের বাচ্চাদেরকে সহজে দেখিয়ে দেয় এটা হচ্ছে গাছের শিকড়, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে কি তার যেখানে ফুল হয়, যে পাঁচটা কি আছে সেদিন কিন্তু সরাসরি দেখতে দাও। আর এই সরাসরি দেখানোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে অনেকক্ষণ মুখস্থ করাচ্ছি, আমরা কিন্তু লিখতে পারি। আমরা সারা জীবন বিভিন্ন রচনা করেছি, করুণ রচনা, এটা সেটা অনেক কিছু, তাই না? এই রচনাগুলো যখন আমরা পড়িয়েছি, ঠিক আছে, তাহলে একটা সময় ছিল এটা ছাড়া কোনো উপায় ছিল না। একটা সময় ছিল সর্দার পরদিন শিক্ষক যা বলতে সেটাই কিন্তু আমাদেরকে সেটাই শুনতে হতো, আমরা সেটাই জানতাম। আজকে সময়ের আবর্তনে কি হয়েছে, শিক্ষাদান পদ্ধতি চেঞ্জ হয়েছে। আমরা ম্যাক্সিমাম লেকচার মেথড পড়াশোনা করেছি, এখনো আছে তার কাগজে, আর একটা সময়ের পর দেখা গেল লেকচার মেথডে শিক্ষার্থীরা যা কিছু শুনে সেটা সামান্য কিছুই তারা মনে রাখতে পারে। সেজন্য বিভিন্ন মেথড শুরু হলে লেটেস্ট যে মেথডটা আমরা অ্যাপ্লাই করি সেটি হচ্ছে পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক। এখন অংশগ্রহণমূলক যে পদ্ধতিটা আছে বা যে মেথডটা আমরা ব্যবহার করি, এই মেথডের সবচেয়ে বড় একটা দিক হচ্ছে শিক্ষককে সারাক্ষণ আর কথা বলা দরকার নেই। শিক্ষক একটা বিষয় কি করবে, শিক্ষার্থীদেরকে ক্লিক দিবে, আমরা এই কাজটা করতে চাচ্ছি, এই সংশ্লিষ্ট বিষয় শিক্ষার্থীদেরকে কি করবে, কিছু জিনিস জানিয়ে দেওয়ার পরে শিক্ষার্থীরা সেই কাজটা করবে। আর কাজ করে শিক্ষার্থীরা যে শিক্ষাটা শিখবে সেটা কিন্তু তাদের জন্য খুবই ইফেক্টিভ। এরপর আসেন আমরা শিক্ষকতার একটা সময় আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের কিন্তু এই স্মার্ট বোর্ড, এখন আমরা স্মার্ট বোর্ড ব্যবহার করি। আমাদের সময় চক ডাস্টার ছিল, চক আর কালো ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হতো, তাই না? তাহলে সেই সময় থেকে আরেকটু আপনার কি হয়েছে, আরেকটু উন্নত হয়েছে, আমরা এখন হোয়াইট বোর্ড ব্যবহার করি, ঠিক আছে? হোয়াইট বোর্ড ব্যবহার করার পর এখন আমরা চলে আসছি ওই অথবা প্রজেক্টর দিয়ে আমরা সরাসরি দেখাচ্ছি, তার চেয়েও বেশি সহজ হয়ে গেছে। আপনার স্মার্ট বোর্ড ব্যবহার করেন, এমন কেউ আছে? এখন তো আর দুনিয়ার কিছু দরকার নেই, আপনি বই আনলে কোনো সমস্যা নেই, জাস্ট বইটা দেখেন, আপনি সেখানে যত যত ক্লিক করলে আমরা কিন্তু বই পেয়ে যাচ্ছি। আর স্মার্ট শব্দ শুধু বই না, আপনি কি দেখাতে চান প্র্যাকটিক্যাল সবকিছু সেখানে দেখার সুযোগ আছে। ইভেন আপনার সাথে সময়ের সমন্বয় করে বিদেশি কোনো ভালো ক্লাস অথবা তাদের কোনো বিষয় যদি দেখাতে চান সেটাও কিন্তু দেখানো সম্ভব। এবং সেই সম্ভবটা সম্ভব করেছে আমাদের আজকের তথ্য প্রযুক্তি, যেটা আমরা এই বছরে আমাদের এই বিষয়টার নাম বিকাশমান শিক্ষা বিকাশমান তথ্য প্রযুক্তি নামে নতুন করে আপনার বিএড এর সংরক্ষণ করা হয়েছে। যদিও বিষয়গুলো প্রায় আগের মতো আছে, কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো একটু ভিন্ন, আর অন্যগুলো কিন্তু প্রায় সবই একই আছে। আমরা দেখেছি লাস্ট আমি দুইটা অনলাইন ক্লাস দিয়েছি, আমার ক্লাস কেউ ছিলেন এখানে আছেন কি দেখো, যারা কেউ ক্লাস যারা ছিলেন, তো সেই ক্লাসে আমরা ওটা সামনে তো সাউন্ড একটা তো সেই ক্লাসে আমরা স্যার যেটা সাউন্ডগুলো প্রতিধ্বনি হচ্ছে। স্যার শোনা যাচ্ছে প্লিজ? জি শোনা যাচ্ছে, সাউন্ডগুলো একটু প্রতিধ্বনি আসলো। এখন শোনা ঠিক আছে, যাচ্ছে? এখন ঠিক আছে। আচ্ছা,
তো সেখানে যে লাস্ট আমরা যে চ্যাপ্টারটা করেছিলাম সেটা নতুন সংযোজন হয়েছে, এবং সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা ছিল। আমাদের জানা থাকলেও আমরা কিন্তু কিছু বিষয় আছে আমাদের জানার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি, পরীক্ষায় পাশ করা। আর পরীক্ষায় পাশ করাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টেনশন থাকে, আমরা কি করবো, কিভাবে পাশ করবো। আসলে বিষয়টা এমন কিছু না। আপনি যদি বুঝতে পারছেন। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? বাইরে যারা অনলাইনে সংযুক্ত আছে স্যাররা রেসপন্স করবেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, জি শোনা স্যার, যাচ্ছে, শোনা যায়? এখন শোনা যাচ্ছে। শোনা জি যায় স্যার। স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, জি। তাহলে একটু বলবেন, আমরা সেটা দেখবো। এরপরে যে বিষয়টা হয়েছে 21 শতকে যে শিক্ষার যে চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষকতা দেশের সফলতা অর্জনের জন্য কিন্তু আজকে ডিজিটাল শিক্ষা উপকরণ সম্পর্কে জানা এবং এটা ব্যবহার জানাটা কিন্তু আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। এখন আর আগের সেই সময় নেই, ঠিক আছে? এখন পৃথিবীটা আপনার হাতের মুঠোয়, কিন্তু সেই হাতের মুঠোয় থেকে আমরা কিভাবে কি করতে পারি সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং একজন শিক্ষকের পেশাগত যে শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ, এই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছি। আমরা কিন্তু পৃথিবী থেকে অনেক পিছিয়ে আছি, এটাও কিন্তু সত্য, তাই না? আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছি। তো সেই তুলনায় যতটুকু পিছিয়ে আছি, আমাদের যে তথ্য প্রযুক্তির যে সুবিধাটা, এই সুবিধাটা আমি সহ, আমি অন্যদেরকে বলছি না, আমরা কিন্তু সেটা সুবিধাটা নিচ্ছি না। মূল যে সুবিধাটা না সেটা নিতে পারছি না। আমরা কিন্তু অনেকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে অনেকটা বিনোদনের জন্য ফেসবুক এটা সেটা ব্যবহার করছি। হ্যাঁ, যারা করেন তারা ভালো আছে, কিন্তু দেখেন আমাদের পৃথিবীর অন্যান্য দেশে অ্যান্ড্রয়েড ফোনটা মাধ্যমিক লেভেল থেকে বাচ্চাদের জন্য তাদের শিক্ষার একটা অন্যতম উপকরণ। এই ফোন ছাড়া তারা পড়াশোনা করতে পারে না। অনলাইনে তো তাদের প্রচুর ক্লাস করতে হয়, অন্যান্য কাজ করতে হয়, সাবমিট করতে হয়, এটা দিয়ে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে। সুতরাং অনেকদিন পরে হলো আমাদের এই কাজটা শুরু হয়েছে, এবং এই কাজটা করার আগে আমাদেরকে আরো বেশি ফিজিক্যাল স্টাডি করা দরকার ছিল, সেটা কিছুটা কম হয়ে গেছে। কারণ আমাদের বাচ্চারা এখনো ফোনের যে ব্যবহার, আইসিটির যে অনিরাপদ ব্যবহার, আমরা কিন্তু অনিরাপদ ব্যবহারটা করছি। আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা যদি অ্যান্ড্রয়েড ফোন যারা পায় আর যারা একে একে ব্যবহার করে, এদের মধ্যে একটা সেকশন আছে যারা কিন্তু বেশ সমস্যাগ্রস্ত হয়ে গেছে। এতটুকু বললাম। আবার আপনাদের সন্তান আছে, আমরা এদের কি করবো, সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার আসেন আমরা ডিজিটাল শিক্ষা উপকরণটা একটু ধারণা নিচ্ছি। সেটা হচ্ছে মাল্টিমিডিয়া যে ক্লাসরুমের একটা কনসেপ্ট ছিল গত বেশ কয়েক বছর ধরেই, ঠিক আছে? সেই শিক্ষা উপকরণের মধ্যে ডিজিটাল কন্টেন্ট তৈরির একটা বিষয় আছে। আর এই প্রজেক্টটা শুরু হয়েছিল 2012 সাল, ঠিক আছে? আজ থেকে 14 বছর আগে প্রথম বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট তৈরির একটা ট্রেনিং হয়েছিল টিচারদের 12 দিন ব্যাপী। তারপর আরো 3 দিন, 15 দিন, টোটাল 15 দিনের একটা হয়েছিল। এই ওখান থেকে কিন্তু এই ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরি করা এবং ডিজিটাল লাইফ হওয়া, এই কাজগুলো কিন্তু শুরু হয়েছে আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং শিক্ষার ক্ষেত্রে। তবে এখানে যে বিষয়টা আছে সবচেয়ে বিষয় গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুবিধা যেটা, সেটা হচ্ছে একটা কঠিন জিনিসটা আপনি সহজে বাচ্চাদেরকে ডিজিটাল শিক্ষা উপকরণের মাধ্যমে শেখাতে পারেন, ঠিক আছে? শ্রেণীকক্ষে শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষণ এবং শিক্ষণ কার্যক্রমের একটা আলোচ্য বিষয় ছিল, যেটা আমরা প্রথমে শুরু করেছি। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হলো আমরা যদি একটু সামনে যাই, সেটা হলো এই যে যেখানে দেখেন এখানে এই কথাটা আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একাধিক স্লাইড সংযোজন করে যে কোনো মুক্ত বিবর্ত বিষয় অতি সহজেই শিক্ষার্থীদের পাঠদান করা যায়। এখানে দুটো বিষয় আছে। এই পাঠদানটা কিন্তু আমরা আনন্দদায়ক হওয়ার কথা বলছি, ঠিক একভাবে সহজবোধ্য। পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা যেগুলো আছে, যে আপনি একটা পাঠ শেষ করে এমন একটা জিনিস স্লাইডে নিয়ে আসলেন, যে জিনিসটা থেকে শিক্ষার্থীরা এই সময় জুড়ে যা শিখেছে সেখান থেকে থিঙ্কিং, তাদের চিন্তা ভাবনা করে যা শিখেছে সেটা ক্রো লিঙ্ক অথবা ক্রো রিলেটেড বিষয়গুলো থাকতে হবে। আর এই জিনিসটা করা হয়েছে
আপনার ব্লুম ট্যাক্সোনমি পড়েছেন কিনা আপনারা? ব্লুম ট্যাক্সোনমি পড়ানো হয়েছে? কোন সাবজেক্টে মনে হয় পড়ানো হওয়ার কথা? সেখানে একটা বিষয় আছে, আপনারা সৃজনশীলের যে কোশ্চেন কাঠামোটা মনে আছে কিনা? কি কি বলেন তো একটু। জ্ঞান, অনুধাবন, উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতার নাম্বার কত? উচ্চতর দক্ষতার নাম্বার 4। হচ্ছে 4 নম্বর পরে। সমস্যা নাই। উচ্চতর দক্ষতার নাম্বার কত? 4 আর প্রয়োগের নাম্বার 3 আর অনুধাবন 2। যেহেতু এটা এখনো প্রচলিত আছে, শিক্ষা উপকরণের সাথে কথা বলতেছে, আমরা তো এটা জানি, তাই না? আচ্ছা, আমি দুটো কথা বলি। আমি একটু দুটো কথা বলি। আজকে আসেন, যদি আমরা পেছন থেকে চলে যাই, এই জ্ঞানে কি আছে? শুধু জ্ঞান আছে, তাই না? হ্যাঁ, জ্ঞান আছে। আর দ্বিতীয়টাতে আছে কি? জ্ঞান যোগ অনুধাবন। ঠিক আছে, আমি একটু এদিকে আসি, যে আমাদের একটু হচ্ছে। এবার আমরা তিনটে স্টেপে চলে আসলাম। কি কি আছে দেখেন একটু। জ্ঞান, অনুধাবন প্লাস প্রয়োগ। ঠিক আছে, এবার আমরা একটু আরেকটু উপরে চলে যাই। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও দক্ষতা। কেমন? জ্ঞান, এবার উদাহরণ ও হ্যাঁ, উচ্চ দক্ষতা। আপনাকে দেখলাম, কথাগুলো কি বোঝা গেছে কিনা? হ্যাঁ, এই কথাটা চলে এসেছে। এবার চলে আসবে আপনারা। এটাতে কিছু বোঝা যায়? হ্যাঁ? বলেন তো, বোঝা যায়? একটা 10 নম্বর আমাদের কোশ্চেনে দেখা যাবে। দক্ষতার নাম্বার হচ্ছে 1, উচ্চতর দক্ষতার নাম্বার 4 না, উচ্চতর দক্ষতার স্তরের নাম্বার আছে। উচ্চতর দক্ষতা স্তরের নাম্বার হচ্ছে 4। এটা কি ভেঙে দেখেছেন কখনো আপনারা? হ্যাঁ, শুনুন, এই জন্য ক্লাসে আসে। ধরুন প্রেমী কথা, ঠিক আছে। এবার আসেন, প্রয়োগের নাম্বার কত আছে একটা 10 নম্বর কোশ্চেনে? 2। কোথায় কোথায় আছে? প্রয়োগ স্তরে 1, উচ্চতর দক্ষতা স্তরে 1, 2। অনুধাবন দেখেন 3 জায়গায় আছে। অনুধাবন দিয়ে যেখানে শুরু, 2 যেখানে শুরু, জ্ঞান, অনুধাবন, 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 অনুধাবন। নাম্বার কত? 3। ঠিক আছে, এবার আসেন জ্ঞান কত আছে? 1 2 3 4। ওকে, তাহলে একটা 10 নম্বর কোশ্চেনে জ্ঞান নাম্বার কত? 4, অনুধাবনের নাম্বার 3, প্রয়োগের নাম্বার 2, আর উচ্চতর দক্ষতার উচ্চতর দক্ষতার নাম্বার হচ্ছে 1। আর এই স্তরের নাম্বার হলো 4, এখানে নাম্বার 3, এখানে 2, এখানে 1। ক্লিয়ার? এটা যদি আর ভুল না হয়, আমি কিন্তু উচ্চতর দক্ষতার নাম্বার হলো জিজ্ঞাসা করব। ঠিক আছে, আসেন এবার আমরা একটু দেখি। যে বিষয়টা কথা বলছিলাম সেটা হচ্ছে, এটা প্রয়োজনীয়তাটা কি সেটা নিয়ে আমরা একটু দেখবো। যেহেতু অলরেডি এখানে আমাদের ইয়েতে আছে। আম, এই বিষয়টা কাজ শুরু হয়েছিল বাংলাদেশে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য 2009 সালে। যে শিক্ষাক্রমটা 2012 সালে ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছিল, সেটি কাজ শুরু হয়েছে 2009 সালে। ঠিক আছে, সেখানে কি হয়েছে? এই আইসিটি সংক্রান্ত বিষয় খেয়াল করেন। জাতীয় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নীতি বানাতে মাল্টিমিডিয়া ভিত্তিক শিক্ষা বিষয়বস্তু উন্নয়ন এবং সেটা শ্রেণী কার্যক্রমে ব্যবহার করার সুপারিশ করা হয়েছে। এই 2009 এর সুপারিশ ক্রমে এটাকে 2010 এর শিক্ষানীতিতে আপনার সংযোজন করা হয়েছে। আর এটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে 2012 সাল থেকে। সেটা কয় বছর চলেছে বলেন তো? 2010 এর শিক্ষানীতি চলেছে 10 বছর, 2012 থেকে 2022।
2019 থেকে আবার নতুন একটা শিক্ষাক্রম আসছিল, যেটা কি হয়েছে অলরেডি বাতিল হয়ে গেছে। সেই শিক্ষাক্রমটা যখন শুরু হয়েছিল 2021-এর, সেটা নিয়ে আমরা আগ থেকে বলেছিলাম এটি বাংলাদেশ উপযোগী শিক্ষাক্রম হতে পারে না, বিভিন্ন কারণে। কারণ ওইটা যে দেশের শিক্ষাক্রম থেকে আমরা ধার করে নিয়ে আসছিলাম, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের ফ্যাসিলিটি, স্টুডেন্টদের লিভিং স্ট্যান্ডার্ড, তারপরে তাদের আপনার মাথা পিছু আয়ের বিষয় বলেন, তাদের স্কুল এনভায়রনমেন্ট বলেন, তাদের টিচিং লার্নিং যে স্কুল আছে সেগুলোর ফ্যাসিলিটি, এটা বাংলাদেশের কোনো কাজে পাবে যথেষ্ট সন্দেহের বিষয় আছে। কারণ ওখানে একটি স্কুল মানে হচ্ছে একটা গ্রামের মতো, যেখানে সব ধরনের আপনার গ্যাস সুবিধা আছে, ক্লাসরুম আছে, বাচ্চাদের পোষণ করার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, টিফিনের ব্যবস্থা আছে, ফুটবল খেলছে, এটা তাদের জন্য ছিল। বাট সেটা আমাদের জন্য কিন্তু খুবই কঠিন। আমাদের বাংলাদেশে অনেক কিছু কিন্তু শিক্ষার্থী আছে যারা সকালে বেলা খেয়ে আসতে বাচ্চাদেরকে আমরা যে খাবারের যে বিষয়টা মিড ডে মিল যে একটা খাবারের মাঝখানে শুরু করেছিল, সেটা এরপরে মিড ডে আপনার সেকেন্ডারি লেভেলে চালু করছে সরকার, সেটা পারে। তো এটা আমাদের জন্য কিছুটা কঠিন বিষয় ছিল। সুতরাং 2010-এর শিক্ষানীতির সকল স্তরে শিক্ষা উপকরণ হিসাবে আইসিটি তথা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে, কারণ এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাবো। অলরেডি আমরা পিছনে আছি, আরো কিন্তু পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জন্য যেটা হয়েছে, সরকার এই যে দোয়েল ল্যাপটপ দিয়েছে, মনে আছে কিনা? কম দামে 10,000 টাকা দামে 10,000 টাকা দিয়ে দোয়েল ল্যাপটপ দিয়েছিল। তো সেজন্য সরকার এটা চেষ্টা করেছে, তার মধ্যে কি কি হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। আমাদের দেশের উদ্যোগ নেওয়া সুন্দর, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্টেশন এবং সেটা সংশ্লিষ্ট যারা থাকে সেটার ব্যবহার বিধিটা কিন্তু অবলম্বন করার কারণে কিন্তু আমাদের জন্য সবচেয়ে সমস্যা হয়েছে। এবং এই বিষয়টা হচ্ছে শিক্ষকদেরকে কি করা হয়েছে, ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুতের জন্য যে মাল্টিমিডিয়া ট্রেনিং করানো হয়েছে 12 দিন। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কিছু স্কুলে এটা ইমপ্লিমেন্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক স্কুলে তারা এসে শুধু ট্রেনিংটাই করে দিচ্ছে, পরবর্তী সময় তাদের কোনো দেখা গেছে তারা সেটা ব্যবহার করে না। তাদের ওই ল্যাপটপ নিয়েছে না, ল্যাপটপ ওই করে দিচ্ছে, ঘটনা পাওয়া গেছে। কিন্তু সেজন্য যে বিষয়টা প্রযুক্তি যুগে আপনারা শিক্ষার সাথে জড়িত আছে, তাদেরকে এই ডিজিটাল শিক্ষা উপকরণের ধারণা এবং এর ব্যবহারটা জানা একান্তই জরুরি। না জানলে কিন্তু আমাদের জন্য সমস্যা আছে। এবার ডিজিটাল শিক্ষা উপকরণের কি ধারণা আছে আমরা একটু দেখছি। সেটা হচ্ছে ডিজিটাল শিক্ষা উপকরণ যেটি আছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে, আর সেটা প্রযুক্তি ব্যবহার করে যে সকল শিক্ষা উপকরণ প্রস্তুত করা হয় তাকে বলা হয় ডিজিটাল শিক্ষা উপকরণ। থেকে লিখে নেন ডিজিটাল শিক্ষা উপকরণ কাকে বলে। ঠিক আছে, এখন প্রশ্ন আসছে আপনাদের যে জায়গাতে সবসময় প্রকার থাকে যে স্যার পাস করার বিষয় হবে না আছে, আমাদের আমাদের আলোতে দেখি ছোট করে আমরা থেকে এই ম্যানুয়াল থেকে শিখে নিতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আইসিটি তে অনেক বেশি কিছু লেখা থাকে। ঠিক আছে, আইসিটি তে অনেক বেশি ইতিহাস লেখা কিছু থাকে, জাস্ট টু দা পয়েন্ট উত্তর দিলে আমার চলে আসে। ঠিক আছে, ডিজিটাল শিক্ষা উপকরণ বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে আমরা পেয়েছি কিনা এর উত্তর? ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষণ সহায়ক যে সকল উপকরণ প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে ডিজিটাল শিক্ষা উপকরণ। আপনারা যারা আইসিটি টিচার আছেন আপনাদের বিষয়ে আমার একটু দৃষ্টি আকর্ষণ আছে, আপনারা বা আমরা যেটা মনে করে যাদের শিক্ষা পরবর্তী সময় যেটা ঘটে পরীক্ষার সময় কিন্তু কিন্তু প্রথম থেকে বিষয়গুলো তো পরিচিত। ঠিক আছে, এবার আসুন আমরা এই ডিজিটাল যে তথ্য উপকরণটা আছে এগুলো কিসের মাধ্যমে আমরা পেতে পারি, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে। ক্যালকুলেটর তথ্য কিন্তু এখানে আছে,
এর চেয়ে বাইরে কোনো উন্নত করার মূলক হয় না। এখানেও একটা যথেষ্ট যে কোনো প্রকারের তথ্যের সংগ্রহ, কয়েকটা কথা আছে, তথ্য সংগ্রহ, সংগ্রহ, তারপরে কি আছে দেখেন, সংরক্ষণ, এই কথাগুলো সংরক্ষণ, তারপর আছে কি প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন, বিতরণ। এই কয়েকটা প্রক্রিয়া কাজে হবে। আপনি যখন তথ্য লিখবেন, হ্যাঁ, সংগ্রহ করতে হবে। আচ্ছা, এখন সংগ্রহ করলে সেটা সংগ্রহ করবে, সেটা ইন্টারনেট থেকে করতে পারে, অথবা অন্য কারো আপনার ডিজিটাল কেন্দ্রে গুগল থেকে আসলে আপনি এটা চাবেন, কি চাচ্ছেন, এটা পাতা যাবে, কোনটা থেকে সেটা পাবে, অথবা এটা পাতা যাবে সেটাও পাবে, এটা সব কিছু আছে। সেই জিনিসটা আপনি কিভাবে সংগ্রহ করতে হবে, আপনি সংগ্রহ করে সেটাকে দ্বিতীয়ত সংরক্ষণ করবেন। ডিজিটাল শিক্ষা উপকরণের সবচেয়ে সুবিধা হচ্ছে যেটা, সেটা হলো এটা পুরো ব্যবহার করে বারবার করতে হয়। ঠিক আছে, আপনারা যারা কম্পিউটার জানেন তারা কম্পিউটার কোশ্চেন করুন, তারা এক মিনিটে বাকিটা করেন না, আপনি লিখে দেন সব করেন। এটা সুবিধা হলে একটু বলেন তো। বারবার ব্যবহার করেন, একই ধরনের কোশ্চেন আপনি স্ক্রিনটা চেঞ্জ করে দিলেন, কোশ্চেন লিখলেন, সেখান থেকে কিন্তু সেটাকে পুরো ব্যবহার করা যায়। জাস্ট হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে অ্যাডভান্স যে সেটা তো কম্পিউটারের বিষয়, এগুলো আরো সব একটা স্লাইড করে নিলেন, আপনি 10 বছর ব্যবহার করতে পারেন। আমি 2012 সালে যে স্লাইড করেছি 2022 সালে এখনো ব্যবহার করি। ঠিক আছে, এখানে বিষয়টা শুরু হয়েছে, এরপরে সেটা প্রক্রিয়া করা, অর্থাৎ সেটাকে আপনি কোন প্রক্রিয়া ব্যবহার করবেন, কোথায় কিভাবে করবেন। এমনও ঘটনা আছে যে আপনার 10টা স্লাইড 10টা ক্লাস যদি তৈরি করেন, সেখান থেকে 6 দিনের জীবনে আয়ত্ত করতে পারেন, সেটা পুরো ব্যবহারের একটা সুযোগ আছে, এবং সেটাকে ব্যবহার বিধি জানতে হবে। এই ব্যবহার বিধি জানার জন্য আমাদেরকে প্রথমত কম্পিউটার প্রোগ্রামের বিষয়ে জানতে হবে, দ্বিতীয়ত ইন্টারনেট যেটা আছে সেটা আমাদেরকে ব্যবহার বিধি জানতে হবে, ব্যবহার করতে হবে। আপনাদের কাছে যাদের কাছে ডিজিটাল ক্যামেরা আছে, সেটাতে করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিন্তু মোবাইল, এই মোবাইল দিয়েও কিন্তু আপনি করতে পারেন। সুতরাং এগুলো দিয়ে সেই প্রাচীন যে শিক্ষার যে শিক্ষা উপকরণগুলো, সেই জায়গাতে কিন্তু আজকে ডিজিটাল বিষয় ঢুকে গেছে। আজকে কিন্তু ওই যে চক আর ডাস্টারের যুগ নেই বললেই চলে, হ্যাঁ আছে। কেন আছে আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আমার এমফিল এ গাইড টিচার যিনি ছিলেন প্রফেসর হোসনে আপা, এখন আসেন আইয়ারে। তো আপা তো ওই যে এই মার্কার দিয়ে আপা লিখতে পারতেন, আপা বলতেন আমার জন্য চক নিয়ে আসে। হ্যাঁ চক আমিও করেছি এক সময়, সেটা ক্ষেত্র বিশেষে। আমাদের আমাদের তিনটে সুবিধা আছে আমাদের প্রতিষ্ঠানে, স্মার্ট বোর্ডও আছে, হোয়াইট বোর্ডও আছে, পাশাপাশি আপনার ওই কালো চক ব্যবহারের বোর্ডও আছে। সেজন্য এই ব্যবহার বিধিটা কিন্তু আমাদের শিক্ষাকে সামনে এগিয়ে একটা সুবিধা হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। হ্যাঁ, গতানুগতিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসব, আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করবো দেখেন, ডিজিটাল ছবি ব্যবহার করতে পারি। হ্যাঁ, এখন দেখেন আপনি একটা স্লাইড তৈরি করবেন, সেই স্লাইড তৈরির ক্ষেত্রে কিছু ছবি তৈরি করলেন, হ্যাঁ ছবি সংযোজন করলেন, ছবি সংযোজন করার পরে প্রয়োজনে আপনি কি করলেন, একটা অডিও সেখানে এনে দিলেন, অথবা একটা গানের কিছু দিয়ে ছাত্রদেরকে শিখাতে চান, সেটাও কিন্তু ডিজিটাল ইয়েতে সুযোগ আছে। এরপরে অ্যানিমেশনের যে বিষয়টা আছে, আপনি একটা স্লাইড যখন চালাবেন তখন বিভিন্ন দিক থেকে আসা, কিছু অংশ আসা, আবার বারবার আসা, অথবা চেঞ্জ হওয়া, এই বিষয়গুলো কিন্তু করা যায়। ঠিক আছে, এই বিষয়গুলোকে আকর্ষণীয় করলে যেটা হয় সেটা হচ্ছে শিক্ষার্থীরা এখন আর পিছনে বসে শয়তানি করার সুযোগ পায় না। ঠিক আছে, ওই যখন আকর্ষণীয় একটা
শিক্ষা উপকরণ যে আপনি ক্লাসে নিতে থাকবেন, তখন কিন্তু শিক্ষার্থীরা ওদিকেই মনোযোগ থাকবে। ঠিক আছে, ঘুম যাদের আসছে একটু নাড়াচাড়া দিয়ে বসুন, দুপুরবেলা তো আসলে একটু কষ্ট হয়। এবার আসলে আমরা একটু দেখছি ডিজিটাল শিক্ষা উপকরণের প্রয়োজনীয়তাটা কি। প্রথমত হচ্ছে, এটা হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়নের একটি কার্যকরী হাতিয়ার। এই শব্দটা লিখে নেন, আমরা এখান থেকে করে নিব, যেহেতু আমাদের বই এখনো আসেনি বাজার, আমরা ম্যানুয়াল বেসডে পড়তে হবে, আগে যা করেছি সেটা লেট থেকে করেছি। ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষার মান উন্নয়নের একটি গতানুগতিক নয়, বরং একটি কার্যকরী একটি হাতিয়ার। ঠিক আছে, এখন আসেন এটাতে দ্বারা কি হয়েছে, শিক্ষার ক্ষেত্রে বহুমুখী সুবিধা এবং সেটার গ্রহণযোগ্যতাটা বাড়িয়ে দিয়েছে। এটা একটু লিখতে পারেন। হ্যাঁ, শিক্ষা উপকরণের বহুমুখী সুবিধা এবং গ্রহণযোগ্যতাটা কি করেছে, বাড়িয়েছে। এবার আমি শিক্ষার্থী যারা আছে তাদেরকে কোনো বিষয়কে সহজবোধ্য এবং আকর্ষণীয় করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার সুযোগ এসে, সেই ক্ষেত্রে আপনারা যে বিষয় ব্যবহার করতে পারেন, আমরা গতানুগতিক কি কি ব্যবহার করেছি দেখেন, বোর্ড ব্যবহার করেছি, পোস্টার, চক, চার্ট, মডেল, চিত্র, এই জিনিসগুলো ব্যবহার করেছি। বাট এগুলোতে সংরক্ষণ করাটাকে, ওই যে আমরা ওখানে কয়েকটা সংরক্ষণ করেছি, সংরক্ষণ করাটাও কিন্তু একটু কষ্টকর, হয়তো অনেক জায়গা দরকার। আপনি মনে করেন প্রতিনিয়তই কি করছেন, আপনি একটা করে উপকরণ তৈরি করেছেন। আমাদের শ্রেণীকক্ষের পাশাপাশি শিক্ষকদের জন্য এমন ব্যবস্থা নাই যে বিশাল কিছু আপনি রাখতে পারবেন, সম্ভব? 5 জন 10 জন টিচারের শিক্ষা উপকরণ রাখার মতো জায়গা আমাদের অধিকাংশ স্কুলেই নাই। বাট এটা আপনার একটা পেন ড্রাইভে অনেক কিছু রাখা সম্ভব। আপনি যদি বলেন যে আমি 1000 ক্লাসের স্লাইড রাখবো, সেটাও পসিবল। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে যেটা হয়েছে, আর অধিকাংশ বিদ্যালয়গুলো যে বিষয়টা আছে, ওই জিনিসগুলো আমরা শিক্ষা করা, ব্যবহার করা, এটা কিন্তু খুবই কঠিন বিষয়। সুতরাং সেই জায়গা থেকে কি হয়েছে, এই ডিজিটাল শিক্ষা উপকরণটা আমাদেরকে সেই জায়গা থেকে রিলিফ দিয়েছে এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। সুতরাং পৃথিবীতে আপনার যে সুযোগটা আল্লাহ আপনাকে দিয়েছে, এটা নিবেন না কেন, সেটা যদি আমাদের ব্রেন ঠাকুর বলতে কষ্ট করা বলতে, এবং এই কষ্টটা সামান্য সময় করলে কিন্তু আমরা অনেক দিন ধরে সুবিধা নিতে পারি। যেমন এটা কেন নিবেন না, সেটা আমি তো বলছিলাম, পুরনো একটা আয়াত আছে। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে যে অবস্থা রেখেছে সেটা নিতে তোমরা ভুলে যেও। এটা কিন্তু সবাইকে, ওভারঅল পৃথিবীতে যারা আছে সবাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ওয়ালান তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। পৃথিবীতে আল্লাহ তোমাকে যে অবস্থাটা তোমার জন্য বরাদ্দ দিয়েছে সেটা তুমি গেদার, সেটা তুমি নিয়ে নেবে। সুতরাং এই প্রযুক্তির সুবিধাটা আমরা একইভাবে নিব। ঠিক আছে, এবার আসেন, একটা সময় আমরা যখন শিক্ষা উপকরণ পড়াতাম, সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণের কথা নিয়ে অর্থাৎ কোনো খরচ ছাড়া কিছু শিক্ষা উপকরণ কিন্তু করা যায়। তার বাকি একটা কিছু তৈরি করা, অথবা আপনি ক্যালেন্ডারের পিছনে আজকে শিক্ষার শিক্ষা ক্লাস এনে যদি আপনি শিক্ষা উপকরণ, এই সুবিধা ছিল সেম একই সুবিধা আজকের আছে, তথ্য পাচ্ছেন। নেটে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ আছে যেগুলো আপনি বিনামূল্যে পেতে পারেন, আর কিছু সেগুলো কিনে নিতে হবে। তবে যে পরিমাণ বাংলাদেশে এই ডিজিটাল শিক্ষা উপকরণের ক্ষেত্রে একটা ওয়েবসাইট আছে, তা বলুন তো, জানেন কি শিক্ষক বাজার। ঠিক আছে, শিক্ষক বাজারে যদি আপনি ঢুকেন, আমারও কন্টেন্ট আছে, আমাদের কন্টেন্ট আছে, আপনাদের ফাইলে দিয়েছে। সুতরাং সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন নেই, আপনি চাইলে সেখান থেকে বিনামূল্যে বিনা কষ্টে সেটা ব্যবহার করতে পারেন। এই জন্য কি দরকার, শুধু আপনার একটু ইচ্ছা শক্তি এবং কম্পিউটার ব্যবহার করা, ইন্টারনেট কম্পিউটার জানেন। এবার আসুন যে কথা আমরা আগে বলেছিলাম, ডিজিটাল শিক্ষা উপকরণ। যদি আপনি নিজেও সংযুক্ত করেন, তবে একটা কথা আমরা বলি, সেদিন একটা কথা বলছিলাম, রেজাল্ট জব বা রেজাল্ট বিষয়
আমাদের সবাই কিন্তু জানেন করতে পারবে এই যে অনলাইন জিনিসটা আমি ব্যবহার করছি তাতে কি করতে সমস্যা আছে কাজ সমস্যা ভালো তো কোনো ব্যাচ আছে যে ভাই ঠিক আছে সরি থ্যাংক ইউ ভাই আপনি আপনার এই জিনিসটা ব্যবহার করেছেন এই কাজ সবাই করবে নেট থেকে যখন কোনো কিছু শেয়ার করবে অথবা আপনার প্রয়োজনে ব্যবহার করবে কিন্তু ট্যাক্স দিবেন ট্যাক্স দিলে কিন্তু আপনি বড় হবেন ট্যাক্স দিলে কি হবে আপনি নিজে বড় হয়ে যাবেন ঠিক আছে এবার আসেন আমরা যে বিষয়টা এখানে ডিজিটাল শিক্ষা উপকরণের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে ডিজিটাল শিক্ষা উপকরণ সহজে নষ্ট হয় না এবং বছরের পর বছর সংরক্ষণ করা যায় ঠিক আছে আপনি একবার করে নিন একবার করে নিয়ে আপনি যতদিন শিক্ষা পাবেন ততদিন ব্যবহার করতে পারবেন হ্যাঁ সময় প্রয়োজনে সেই সংরক্ষণ বিয়োজন করলে যথেষ্ট ঠিক আছে আর এতে করে তারা যে কাজটা ঘটে সেটা হচ্ছে শিক্ষার্থীরা খুবই আনন্দের সাথে এই শিক্ষাটা গ্রহণ করে থাকে ঠিক আছে আমরা সামনে চলে আসছি কথাগুলো এবার দেখেন ডিজিটাল শিক্ষা উপকরণটা কি হয় সেটা হচ্ছে দৃষ্টিনন্দন চিন্তাকর্ষক ধর্মের শিক্ষার্থীরা শিখতে মনোযোগী এবং আগ্রহী হয় মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে বড় দেখানো হয় বলে অধিকাংশ শিক্ষার্থী শ্রেণীতে দেখতে পায় এবং শুনতে পায় বুঝতে পারে আপনি কিছু লিখলেন যেমন আগে লিখেছি লাস্ট ব্যাচে দিতে আসেন দেখতে পারেন অথবা নাও দেখতে পারেন সুবিধাটা কি এখানে স্লাইডটা দেওয়া হলে ক্লাসরুমটা যত বড়ই হোক সেই ক্লাসরুমের শেষ মাথা পর্যন্ত সেটা দেখা যাবে ঠিক আছে এই যে একটু আগে যে কথা বলেছিলাম বাংলাদেশের শিক্ষাক্রমের আলাদা এবং শিক্ষাক্রম কর্তৃক প্রস্তুতকৃত ডিজিটাল শিক্ষা উপকরণ বিনামূল্যে সবচেয়ে একটি বড় সহজ শিক্ষক বাতায়ন এগুলি এখানে www.teachers.gov.bit যারা এখনো ব্যবহার করেন আজকে যাদের নেট আছে একটু স্টার্ট দিয়ে দেখুন সত্যি সত্যি হাজার হাজার কন্টেন্ট শিক্ষক উপকরণ সেখানে সহজে পেয়ে যাবে দেখে নিয়েছেন ঠিক আছে এবার আসেন এই শিক্ষা বাতায়নের সুবিধাটা কি আমি সেটা একটু বলছি সেটা হলো সেখানে আপনি শ্রেণী ভিত্তিক স্তর ভিত্তিক বিষয় ভিত্তিক অধ্যায় ভিত্তিক আপনি ডিজিটাল শিক্ষা উপকরণ পাবেন যেটা কি হবে আপনার নিজের এবং অন্যদের কাজে আসবে ঠিক আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি নিজে যেটা করেছেন শুধু শুধু অন্য শিখে স্যার শোনা যাচ্ছে না কি করে জমা দিয়ে দেন জমা দিয়ে দিলে আপনি নিজেও উপকৃত হবেন আপনার সাথে অন্য যিনি আছেন তিনিও উপকৃত হবেন আমরা কিন্তু শেয়ার করি কি করতে কিছু নিব কিছু দিব তাতে কি হবে যাতে আপনার সুন্দর জিনিসটা দিয়ে আরো 10 জন শিক্ষক নিয়ে উপকার দিতে পারে এবং শিক্ষার্থীরা উপকৃত হতে পারে ঠিক আছে আমি এই ভাবে ক্লাস নিয়ে অভ্যস্ত না তো এজন্য মনে এটা সামনে দাঁড়ায় থাকতে অনেক সময় ঠিক আছে তাহলে আমরা যদি পেছনে একটু কি করি যে এখানে কি প্রশ্নটা কিরকম হতে পারে শিক্ষা ডিজিটাল শিক্ষা উপকরণ বলতে কি বোঝায় ডিজিটাল শিক্ষা উপকরণের কিভাবে প্রস্তুত করা হবে হ্যাঁ আমরা কিভাবে ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুত করতে পারি এরপরে যেটি আছে সেটি হচ্ছে একটু প্রশ্নগুলো লিখে নেন এইভাবে অনেকটা কোশ্চেনগুলো বেশি করে হয় হ্যাঁ অবশ্যই ডিজিটাল শিক্ষা উপকরণ বলতে কি বোঝায় হ্যাঁ ডিজিটাল শিক্ষা উপকরণের প্রয়োজনীয়তা কি এটা দীর্ঘিকার দিয়ে লিখবেন কি এক শব্দে দিয়ে হ্যাঁ ডিজিটাল শিক্ষা উপকরণ বলতে কি বোঝায় ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুতকরণের প্রয়োজনীয়তা কি না কিভাবে প্রস্তুতকরণ করা যায় কিভাবে প্রস্তুত করা যায় এভাবে লেখেন তাহলে আর সহজ হবে সহজ শব্দ দিয়ে বলতে চাই কিভাবে ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুত করা যায় এরপরে লেখেন
ডিজিটাল শিক্ষা উপকরণের প্রয়োজনীয়তা কি? হ্যাঁ, ডিজিটাল শিক্ষা উপকরণ, হ্যাঁ, উপকরণের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করুন। লিখেছেন? ফটোটাই তো। প্রথম হচ্ছে ধারণা, কিভাবে প্রস্তুত করা যায়। তৃতীয় হচ্ছে উপকরণের ধারণাগুলো কি আছে সেটা, এবং এটার প্রয়োজনীয়তাটা কি। হ্যাঁ? এবং একটা কথা পাশাপাশি একটু লিখে রাখে, ডিজিটাল শিক্ষা উপকরণের সুবিধাগুলো কি। ডিজিটাল শিক্ষা উপকরণের সুবিধাগুলো কি। ডিজিটাল শিক্ষা উপকরণের সুবিধাগুলো কি, সুবিধাগুলো কি একটু বলেন তো দেখি। একজন শেয়ার করেন তো। বারবার করা যায়, ঠিক আছে। আর কি আছে? হুম, শিক্ষার্থীরা আগ্রহী হয় নাকি? আগ্রহী হয়। এরপরে যেটা আছে, শ্রেণীকক্ষে যখন আপনি ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার করবেন, সেটা সবাই সমভাবে সেটা থেকে সুবিধা নিতে পারে, সময় বাঁচানো যায়, ঠিক আছে। এবার আসেন, আপনাকে একটু শুরু করবো। আমরা ডিজিটাল শিক্ষা উপকরণ কিভাবে প্রস্তুত করা যায় সেটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে, এটা কোন ধরনের উইন্ডোজে ব্যবহার করা যায় জানেন তো? পাওয়ার পয়েন্ট ডেস্কটপে, হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা আছে সেটাতে যখন আপনি ক্লিক করবেন সেই জায়গায়, হ্যাঁ, এটা একটু এগুলোর পিছনে ঠিক আছে। আর এই জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করে করলে সেখানে নিউ আসে। নিউ থেকে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করবে। ক্লিক করলে একটা ফাইল ওপেন হবে, খালি পাতা চলে আসবে। ওই ফাইলের উপর ডাইরেক্ট ক্লিক করবে, করার পরে আরেকটা উইন্ডোজ আসবে, সেখানে এরকম কোশ্চেন খুব কমই হয়, এগুলো আসলে জাস্ট আপনার এটা যেটা আসে সেটা হলো এটা ধাপগুলো লেখে। সেক্ষেত্রে কেউ যদি পারেন জাস্ট একটু আইডিয়া দিবেন, না পারেন এই ধরনের কিছু আসে না সাধারণত, এই পর্যন্ত আমি দেখিনি। হ্যাঁ, এবারে তো আমি অ্যাডভান্স খাতা দেখেছি, এরকম কিছু না। ওই ধাপগুলো লিখতে বলা হয় কিভাবে করবেন। জি, আপনার আপনাদের আগের পেজটা তো আপনাদের পরীক্ষা জট ছিল 4টা, সেগুলো শেষ হয়েছে, আপনাদের আগের পেজটা শুরু হবে, এখন শুরু হয়নি। ঠিক আছে, তাইলে ডেস্কটপে যে আমরা প্রথমে ক্লিক করবো, এগুলো আসলে একটু ট্যাবে দেখলে আমাদের জন্য সুবিধা হতো। হ্যাঁ, তারপর নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লিক করবেন, নতুন ফাইল খোলা যাবে। ওই ফাইলের উপর ক্লিক করলেই এই উইন্ডোজটা আসবে, ঠিক আছে। উইন্ডোজ আসার পর আমি যে কাজটা করবো, এগুলো আসলে আমরা আবার বলছি একটু দেখেই রাখি, রাইট? হ্যাঁ, কিছু এক, হ্যাঁ, ফার্স্ট লাইন দেখেন, ওই যে আপনি যখন ডাবল ক্লিক করবেন তারপরে এটা আসবে, ওই যে এটা আসার পরে সেখানে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে ভিতরে একটা বক্সের মতো আসে, ঠিক আছে। সেই বক্সটার ভিতরে সাধারণত ইংরেজি লিখলে সেটা কোনো সমস্যা হয় না। আর বাংলা লেখার ক্ষেত্রে কি করতে হয়, একটু চেঞ্জ করে করতে হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইউনিকোড দিয়ে করলে বাংলা লেখাটা ভাঙে। আর আরেকটা আছে, একটা নতুন সফটওয়্যার আছে নিকুশ ব্যাংক, যেটা আমাদের ওই যে আইডি কার্ডের সফটওয়্যার, যে বাংলা অব্র 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 যেটা আমরা নিকুশ ব্যাংক দিয়ে করেছি প্রথম 2000 সালে। সেটা সবচেয়ে সুবিধা হলো কি, আপনি যদি মুখে বলে যান অটোমেটিক লেখা হয়ে যায় অনেক ক্ষেত্রে। যেমন আমার আমার বাংলা ইংরেজিতে লেখা একভাবে হবে, যখন আপনি সেখানে আর লিখলেই সেখানে আমার হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। ইংরেজিতে লিখবেন আপনি, সেটা বাংলা হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা সুবিধা আছে। অব্র অব্র কারা ব্যবহার, অব্রটা আমরা পরে ব্যবহার জানি
বা আপনারা এটা হচ্ছে